আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে পড়াবো পদার্থ বিজ্ঞানের যেটা দ্বিতীয় অধ্যায় আছে, অর্থাৎ গতি। গতির আমি সর্বপ্রথম এখানে বই থেকে যতগুলো বেসিক আছে এই বেসিকগুলো তোমাদেরকে আজকে করায় দিব, যাতে তুমি এই ক্লাসটি করলে গতি সম্পর্কে বুঝতে পারো যে গতিতে কি বলা আছে, এবং গতি দিয়ে তুমি টুকটাক অঙ্ক করতে পারবা এবং সূত্রগুলো সম্পর্কে জানবা এবং সবকিছু সম্পর্কেই জানবা। তো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করলাম। তো গতি অধ্যায়ে আমরা যাই। জি, এটা হচ্ছে আমাদের গতি অধ্যায়। শুরুতে গতি নিয়ে কিছু বলা আছে এখানে, তোমরা একটু এটা রিডিং করে নিবা। এছাড়া এর পরবর্তী পৃষ্ঠায় যখন যাব, এখানে দেখো যে বলা আছে স্থিতি ও গতি। তাহলে স্থিতি ও গতি কি এটা তুমি দেখে নাও, যে এখানে কি বলা আছে, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটা স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা কি গতিশীল। অর্থাৎ তুমি যদি দেখো যে তোমার একটা বস্তু যে সময়ের সাথে, যেমন আমি এটা এখানে রাখলাম, তাহলে এটা কি আমার স্থির হয়ে আছে, সময়ের সঙ্গে তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা কি স্থির। আর যদি আমরা এটাকে দেখো এভাবে আগায়, সময়ের সঙ্গে তার কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কি গতিশীল। এখন আমাদের অবস্থান শব্দটির ভালোভাবে ব্যাখ্যা করা দরকার। আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায় এবং তুমি উত্তর দাও ঝিলটুলিতে, তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না। তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না। তোমার বাসার গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে 1 কিলোমিটার দূরে। কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে, তাহলে শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো। অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুটি সুনির্দিষ্টভাবে জানতে হয়। এখানে মানে একটু অবস্থান নিয়ে বলছে, এগুলা তোমরা একটু রিডিং করবা। আর এখানে একটু যে প্রসঙ্গ বিন্দু বলা আছে, প্রসঙ্গ বিন্দু বলতে কি বোঝাচ্ছে দেখো, আমি এখানে হেডটা রাখলাম, এখানে কলমটা রাখলাম, আর আমি বললাম যে হেডটা থেকে 1 মিটার দূরে কলমটা রয়েছে, তাহলে এই যে আমি কার সঙ্গে তুলনা করলাম, এই হেডটার সঙ্গে তুলনা করলাম যে এটা থেকে 1 মিটার দূরে এই কলমটা আছে। অর্থাৎ যার সঙ্গে আমরা কোনো কিছু মানে যার সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থানটা বার করব, সেটাই হচ্ছে আমার প্রসঙ্গ বিন্দু। এটা হচ্ছে আমার তাহলে প্রসঙ্গ বিন্দু, কারণ এর সাপেক্ষে আমি কলমের অবস্থানটা বার করছি, তাহলে এটা আমার প্রসঙ্গ বিন্দু। তাহলে এগুলো একটু তোমরা রিডিং করে নিবা, এই যে এই পৃষ্ঠাতেও কিছু পড়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। আর আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে বিভিন্ন প্রকার গতির উদাহরণ বলা আছে। যেমন শুরুতে বলা আছে কি, সরলরৈখিক গতি। এটি কি সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ একটা সরল রেখার উপর যখন কোনো কিছু চলাচল করে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। আর ঘূর্ণন গতি কি, একটি বস্তু যদি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলা হয়। যেমন কি বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলা কি ঘূর্ণন গতির উদাহরণ, এগুলা একটু তোমরা রিডিং করবা। আবার যে চলন গতি বলা আছে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, সেটা হচ্ছে চলন গতি। যেমন কি বলছে, গাড়ির প্রতিটি বিন্দু একই সময় একই দিকে মানে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা চলন গতির উদাহরণ। এই যে এখানে দেওয়া আছে এটা কি চলন গতি নয়, আবার এখানে দেওয়া আছে এটা কি চলন গতি। অর্থাৎ তোমরা এখানে হয়তো বুঝতে পারছো না, তোমাদেরকে আমি একটু দেখাই। মনে করো এখানে একটা আমি বস্তু রাখছি, একটু ওর বস্তুটা এই জায়গায় গেছে, একটু ওর গেছে এই জায়গায়। এখন দেখো এই বিন্দুটা যতটা দূরত্ব অতিক্রম করবে, এই বিন্দুটাও ঠিক ততটাই দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমি সেটাকে বলতে পারবো চলন গতি। আবার এই বিন্দুটা যতটা দূরত্ব অতিক্রম করবে, এই বিন্দুটা ঠিক ততটাই দূরত্ব অতিক্রম করবে, তখন আমি এটাকে চলন গতি বলতে পারবো। আর চলন গতির পরে কি আছে, আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি দেখো, একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি ঘটে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে এই গতির পর্যায়কাল বলা হয়। পর্যায়বৃত্ত গতিকে চলনশীল একটি পর্যায়বৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রতিটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন পর্যাবৃত্ত, কারণ কি হৃৎপিণ্ডটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে স্পন্দিত হয়। এবং পর্যাবৃত্ত গতির বৃত্তাকার ফ্যানের পাখা, যেমন ফ্যানের পাখা একটা বৃত্তের পথে বারবার 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 ঘুরতে থাকে একটা বেগ নিয়ে, তাহলে এটাকে কি বলবো, আমি পর্যাবৃত্ত গতি বলবো।
এরপর বলেছে তোমার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, অর্থাৎ পর্যাবৃত্ত গতির মধ্যে কিন্তু এটা একটা বিশেষ ধরনের। কারণ কি, স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়, অর্থাৎ দুই পাশে বস্তুটা স্পন্দিত হবে। যেমন তুমি এখানে একটা দোলনা দেখো, দোলনাতে কি হয়, একবার এখানে সামনে যায় একবার পিছনে যায়, অর্থাৎ দেখো একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে, অর্থাৎ যেখানে মনে করো দোলনাটা যখন দুলে না তখন যে জায়গায় থাকে, তখন যখন আমি আবার দুলে তখন কি হয়, ওই জায়গায় সামনে যায় একবার পিছনে যায় একবার, অর্থাৎ ওই বিন্দুকে কেন্দ্র করে একবার সামনে একবার পিছনে যায়, তখন সেটাকে তুমি সরল স্পন্দন গতি বলবা। এখন এর পরবর্তী পৃষ্ঠায় যে কি আছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি কি এবং ভেক্টর রাশি কি। আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কিন্তু তাপমাত্রা একটা রাশি। কারণ আনন্দ কিংবা দুঃখকে মেপে একটা মান দেওয়া যায় না, কিন্তু তাপমাত্রাকে মেপে মান দেওয়া সম্ভব। তো আমাদের শরীরের তাপমাত্রা 37°C কিংবা 98.4°F তাপমাত্রা বোঝানোর জন্য একটি মান বললেই চলে। কিন্তু এমন অনেক রাশি আছে যেগুলোকে একটি মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না। হয় তার মানের সঙ্গে একটা দিক বলে দিতে হয় কিংবা একাধিক মান বলে দিতে হয়, যেন সেগুলো মিলিয়ে তার মান এবং দিক দুটোই নির্দিষ্ট করে বোঝা যায়। অর্থাৎ এমন অনেক রাশি আছে যেটা তুমি শুধু যদি বলো মান তাহলে কিন্তু বোঝা পাবা না, অবশ্যই তার সঙ্গে একটা দিক বলতে হবে। তাহলে এখান থেকে বোঝা পাচ্ছ যে যে রাশির কে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় সে রাশিকে বলা হয় স্কেলার রাশি, আর যে রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন রয়েছে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি তোমরা বুঝলা। এখানে একটু উদাহরণ দেওয়া আছে, বা স্কেলার রাশি কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়, এগুলো দেওয়া আছে, একটু রিডিং করে নিবে তোমরা। এরপর হচ্ছে আমাদের আছে দূরত্ব ও সরণ। দেখো, এক কথা আমি বলি, দূরত্ব সরণ কি জিনিস। ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে রাস্তা দিয়ে আস্তে 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 এখানে পৌঁছাইলো। তাহলে কি হলো, দেখো এখান থেকে শুরু করছে, এই দিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে আসছে। তাহলে এই যে সে এতটা রাস্তা অতিক্রম করে আসলো, এটা হচ্ছে তার কি দূরত্ব। কিন্তু তুমি একটা জিনিস দেখো, সে মূলত কি হয়েছে, তার অবস্থানটা দেখো, অবস্থানটা আগে ছিল এই জায়গায়, এখন আসছে এই জায়গায়, অর্থাৎ সে আসলে এইটুকু তার অবস্থানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এইটাকে বলা হয় সরণ, আর এই যে এটাকে বলা হয় দূরত্ব। তাহলে সরণ আর দূরত্ব তোমরা বুঝে পাইছো। এটা একটু তোমরা পড়ে নিবা, তাহলে এখানে আরো একটু কথা বলা আছে, যেটা বুঝতে পারবা। এরপর দেখো কি বলছে, দূরত্ব সরণ দুইটার মাত্রাই হলো দৈর্ঘ্যের মাত্রা। এই মাত্রাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বা, কারণ কি তোমার পরীক্ষার হলে কিন্তু এগুলা এমসিকিউতে আসবে। যেমন সরণের, সরণকে কি দ্বারা বলা হয়, মাত্রা কি এল, দূরত্বের মাত্রা কি এল। তাহলে যে সরণ, দূরত্ব সরণ দুইটার মাত্রায় দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কি এল, এই দুইটারও মাত্রা এল। আর সরণ কি ভেক্টর রাশি, কারণ সরণ প্রকাশ বলার জন্য দিক প্রয়োজন, আর হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এটার জন্য দিক প্রয়োজন নাই। এখন বলা হচ্ছে দ্রুতি ও বেগ। দেখো, দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ তুমি সময়ের সঙ্গে তুমি কোন জায়গায় থাকতেছো এটা তুমি যদি বার করতে যাও, সেটা হচ্ছে তোমার মানে দূরত্বটা যে পরিবর্তন হচ্ছে, কি হারে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে তোমার দ্রুতি। অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে থাকো, তাহলে তোমার দ্রুতি হচ্ছে কি 100/20 5। অর্থাৎ তুমি ধরো তোমাকে কেউ বললো যে আমি একটা রাস্তা 20 মানে 100 মিটার রাস্তা আমি 20 সেকেন্ডে পার হইলাম, তাহলে আমি প্রতি সেকেন্ডে কত করে কত মিটার করে রাস্তাটা পার হইলাম এটা আমাকে বার করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমার দ্রুতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি কতটা রাস্তা যাচ্ছি। তাহলে আমি কি করব, আমি যেহেতু গেছি 100 মিটার কত সেকেন্ডে, 20 সেকেন্ডে, তাহলে 1 মিটার গেছি কত সেকেন্ডে, 100/20, তাহলে 5। এভাবে আমি আবার করবো যে প্রতি সেকেন্ডে আমি কত মিটার যাচ্ছি, যে 20 সেকেন্ডে যাই 100 মিটার, অথবা 1 সেকেন্ডে যাই কি 100/20, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি 5 মিটার করে গেছি। এটা হচ্ছে তোমার বেগ বলো বা দ্রুতি বলো। আর দ্রুতির মাত্রা কি LT ইনভার্স 1, একক কি মিটার পার সেকেন্ড। এটাকে এভাবেও লেখা হয়, এই যে মিটার পার সেকেন্ড এভাবেও লেখা হয়, আবার তুমি চাইলে MS ইনভার্স 1 এভাবেও লিখতে পারবা। মিটার পার সেকেন্ড কেন বলছো, দেখো উপরে মিটার থাকে নিচে সেকেন্ড থাকে, কারণ কি দেখো ওই যে উপরে মিটার নিচে সেকেন্ড। এখন মিটার ভাগ সেকেন্ড আছে, এটাকে আমরা এই যে ভাগ চিহ্ন দিয়ে লিখছি, কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি কি, যখন আমরা এই যে দেখো এসটাকে আমরা এটার সঙ্গে নিব, তখন কি করি যে এম লিখি, এস লিখি, এস এর উপরে যেটা পাওয়ার থাকে এই পাওয়ারটা এস এর সঙ্গে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই যে কি কিছু নেই মানে কি ওয়ান আছে, তখন -1 হয়েছে। বুঝা গেছো। তারপর এখানে একটু তোমরা তাহলে রিডিং করবা, এখানে দ্রুতির সূত্র কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন আসবে তোমার বেগ সামনে।
এই দেখো দ্রুতি আর বেগ এখানে বললাম, এখন সামনে ত্বরণ আছে। ত্বরণ কি, এখন একটু তোমাদেরকে বোঝাই যে ত্বরণ কি। তার আগে একটু বইয়ের পড়াটা একটু পড়ো যে কি বলা আছে। যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ নেই, এটা তুমি মাথায় রাখবা। একটা বস্তু যখন সমবেগ, সমবেগ বলতে কি বোঝায় যে তার বেগটা পরিবর্তন হয় না, তার বেগটা সমান থাকে। যখন কোনো বস্তু তাহলে সমান বেগে চলে তখন তার ত্বরণ থাকে না। বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ হয়েছে। আরো সুস্পষ্ট করে বললে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। তাহলে এখন ত্বরণটা কি জিনিস একটু তোমাদেরকে আমি এখানে বুঝাই। ধরো একটা বস্তু এখানে তার, এখান থেকে সে যাত্রা শুরু করলো, 2 সেকেন্ড পর তার হচ্ছে এখানে বেগ ছিল ধরে নাও 0, সে স্থির ছিল মিটার পার সেকেন্ড, স্থির বলা থাকলে কিন্তু তার বেগ 0। তারপরে তার বেগটা হয়ে গেল কি, ধরে নাও এখানে 4 মিটার পার সেকেন্ড। আবার 3 সেকেন্ড গেল, ধরে নাও 3 সেকেন্ড যাওয়ার পর তার বেগটা কি হয়ে গেল, আবার হয়ে গেল এখানে ধরে নাও 8 মিটার পার সেকেন্ড। আবার আরো 2 সেকেন্ড গেল, তার বেগটা হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো বেগটা কি হয়েছে এখানে, এই যে দেখো প্রথমে 0, তারপরে 4, তারপরে 8, তারপরে 10, অর্থাৎ দেখো সময় যত গেছে বেগ তত কি হয়েছে, বাড়ছে। এই যে সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় ত্বরণ। ঠিক আছে। আর হচ্ছে ত্বরণের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে A ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এই যে দেখো এখানে দেওয়া আছে। এখন আমি এখানে তোমাদেরকে আগে খাতাটাতেই বুঝাই দিই। দেখো এখানে তাহলে ধরো তোমার প্রশ্নে কি কি থাকবে, তার আগে হচ্ছে এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে তোমাদেরকে বলি। যে ইউ, ইউতে বলা হয় কি আদি বেগ। ভি, ভিতে বলা হয় কি শেষ বেগ। তারপর হচ্ছে এস তে বলা হয় কি অতিক্রান্ত দূরত্ব বা সরণ। যে কোনো একটাতে তুমি বলতে পারবা। আর হচ্ছে টি তে বলা হয় সময়। তারপর হচ্ছে এ তে বলা হয় কি ত্বরণ। মোটামুটি এখানে দিলাম সবকিছুই লিখে, অর্থাৎ যখন আদি বেগ বলবো ইউ, শেষ বেগ বলবো ভি, অতিক্রান্ত দূরত্ব এস, সময় টি, ত্বরণ এ। তার মনে করে যে আদি বেগ শেষ বেগ আবার কই থেকে আসলো। এখন শুনো দুইটাই হচ্ছে বেগ, একটাকে বলা হয় ইউ দিয়ে আর একটা বলা হচ্ছে ভি দিয়ে। কেন আসলো এখন দেখো। ধরো তোমার প্রশ্নে বলছে কি যে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বোঝালো। এখন বললো যে ত্বরণ কত। দেখো এখন তোমার প্রশ্নে কি বললো ত্বরণ কত। তাহলে ত্বরণ বার করার জন্য সর্বপ্রথম একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে অবশ্যই সেখানে বেগের পরিবর্তন থাকতে হবে। এখন তুমি প্রশ্নটা দেখো এখানে কি বেগের পরিবর্তন আছে, কি বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ডে পৌঁছাইছে। অর্থাৎ দেখো আগে সে স্থির অবস্থান ছিল অর্থাৎ জিরোতে ছিল, পরে সে কি হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাইছে। এখন বলছে ত্বরণ কত। তাহলে ত্বরণের সূত্র হচ্ছে তোমার এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে তোমার ত্বরণের সূত্র। এখন এখানে এ বলতে কি ত্বরণ। এখন এই যে দেখো আদি বেগ আর শেষ বেগ কেন আসলো। এখন দেখো যে আমার তার তো বেগের পরিবর্তন হয়েছে, তাহলে আগে একটা বেগ ছিল পরে একটা বেগ হয়েছে, তাহলে তার আগে অর্থাৎ শুরুতে বেগটাকে আমি কি বলবো আদি বেগ বলবো, অর্থাৎ ইউ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শুরুর বেগটাকে আমরা আদি বেগ বলবো প্রথমের বেগটা, আর শেষের বেগটাকে বলবো শেষ বেগ। অর্থাৎ যে জিনিসগুলোর মাঝখানে আমরা হিসাব করব, শুরুতে যে বেগ থাকবে এটা আদি বেগ, আর শেষে যেটা বেগ থাকবে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে এখানে আদি বেগ কত আমার এখন বলো, তাহলে এই প্রশ্নের উত্তর করবো। ইউ ইকুয়াল টু কত আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি কত 20 মিটার পার সেকেন্ড, সময় কত টি ইকুয়াল টু 5 সেকেন্ড। তাহলে আমরা এখন কি ত্বরণ বার করতে পারবো, পারবো। তাহলে এখানে মান বসাই দাও, এ ইকুয়াল টু ভি এর মান কত 20, ইউ এর মান 0, টি এর মান 5, তাহলে আসবে এখানে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক বা এমএস ইনভার্স 2, এটা হচ্ছে তোমার ত্বরণের একক। তাহলে ত্বরণটা কি জিনিস বুঝা হইছো।
যে সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এখন ত্বরণটা যেহেতু বুঝলাম, ত্বরণের সঙ্গে আরেকটা জিনিস কানেক্টেড, সেটা হচ্ছে কি মন্দন। ত্বরণ আর মন্দন হচ্ছে একই জিনিস। ত্বরণের ক্ষেত্রে কি, যে সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়, আর মন্দনের ক্ষেত্রে হবে কি, যে সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। মন্দনটার কি, বেগ হ্রাসের হারকে বলা হয়। অর্থাৎ দেখো যে একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে চলছিল। ব্রেক চাপার ফলে 5 সেকেন্ডে গাড়িটি থেমে গেল। এখন তোমার প্রশ্ন কি বলছে, যে গাড়িটির ত্বরণও বলা থাকতে পারে অথবা মন্দনও বলা থাকতে পারে। একই সূত্র, ত্বরণ মন্দনের একই সূত্র। সূত্র কি তোমার, A = V - U/T। এখন দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, 20 মিটার/সেকেন্ড বেগ থেকে তার কি হয়েছে, গাড়িটা 5 সেকেন্ডে স্থির অবস্থানে চলে গেছে, অর্থাৎ থেমে গেছে। অর্থাৎ তাহলে আদি বেগ এখানে কত ছিল, শুরুতে বেগ কত ছিল এটা এখন, তাহলে U = কত, 20 মিটার/সেকেন্ড। আর শেষ বেগ কত, V = যেহেতু সে থামে যায়, তাহলে হচ্ছে 0 মিটার/সেকেন্ড। T = কত, 5 সেকেন্ড। তাহলে এখন তুমি দেখো V এর মান কত, 0, U এর মান কত, 20, নিচে কত ভাগ 5। এখন উত্তর কত আসতেছে, -4 মিটার/সেকেন্ড স্কয়ার। একক কিন্তু একই হবে। এখন তুমি তাহলে বুঝা পাচ্ছ যে কখন ত্বরণ হবে কখন মন্দন হবে। যখন মাইনাস আসবে তখন সেটা মন্দন, আর যখন প্লাস আসবে সেটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ মাইনাস কি, প্রতি সেকেন্ডে তার বেগ 4 মিটার/সেকেন্ড করে কমছে। এখন তুমি যখন এটাকে উত্তরটা লিখবা, তখন যদি লেখো যে অতএব ত্বরণ তোমার মাইনাস দিতে হবে, -4 মিটার/সেকেন্ড স্কয়ার। কিন্তু যদি লেখো যে অতএব মন্দন তখন শুধু 4 মিটার/সেকেন্ড স্কয়ার লিখলে হবে, মাইনাস লেখার প্রয়োজন নেই। কারণ মন্দন দ্বারাই তো আমরা বুঝি যে তার বেগটা কমে। তাহলে ত্বরণ আর মন্দন নিয়ে তো আমাদের যত কনফিউশন ছিল এটা হয়তোবা শেষ হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে কি করা আছে। দেখো এখানে ওই যে ত্বরণ নিয়ে বলা আছে, তারপরের পৃষ্ঠায় দেখো গতির সমীকরণ বলছি। অর্থাৎ এই যে আমরা একটু আগে যেগুলো বললাম সমীকরণগুলো, যে ইউতে কি, এতে কি, তারপর হচ্ছে টি কি, ভি কি, এস কি, এগুলা এখানে বলা আছে। তাহলে এগুলা তো তোমরা শিখলা। আর এখন তোমাদেরকে আমি কিছু সূত্র বলবো, এই সূত্রগুলা সব তোমরা মুখস্থ করবা। সূত্রগুলা তোমাদের অঙ্ক করার জন্য কাজে দিবে। সূত্রগুলা এই যে দেখো এখানে। সর্বপ্রথম সূত্র কি, আমরা ত্বরণেরটা পাইলাম। ত্বরণ কি, A = V - U/T। তারপরে একটা সূত্র কি, S = VT। তারপরে একটা সূত্র হচ্ছে S = UT + হাফ AT স্কয়ার। আবার হচ্ছে V = U + AT। আর হচ্ছে V² = U² + 2AS। মোটামুটি তোমাদের এগুলো হচ্ছে সূত্র। আর সূত্র কি আছে, সূত্র মোটামুটি নাই। দেখো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে S = U + V/2 টি। দেখো এই কয়েকটা সূত্র তোমরা যদি মুখস্থ করো তাহলে গতি নিয়ে পারবা। এছাড়া কিছু পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর সূত্র আছে, ওগুলো আমরা পরবর্তীতে করতেছি। দেখো এটা কি, এতে কি ত্বরণ, ত্বরণ সমান কি V - U/T। এখন দেখো এই যে এটা সূত্র S = VT, এটা কিসের সূত্র, এটা সূত্র ব্যবহার হবে তখনই যখন আমার বেগটা সমান থাকবে, অর্থাৎ সমবেগ হবে। সমবেগের ক্ষেত্রে যখন আমরা অতিক্রান্ত দূরত্ব বার করব, তখন আমরা S = VT সূত্রটা ব্যবহার করব। কিন্তু যখন সমবেগ থাকবে না, তখন আমরা এই সূত্র ব্যবহার করবো, S = UT + হাফ AT স্কয়ার। এখন দেখো অনেক সময় তোমার থাকতে পারে যে তোমার বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, কিন্তু সময় দেওয়া নাই। তখন তুমি কিভাবে, মনে করো আদি বেগ শেষ বেগ ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া নাই, তখন তুমি কিভাবে ইয়াটা বার করবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা, তখন তুমি এই সূত্রে যাবা, V² = U² + 2AS। এখানে কিন্তু টি এর কোনো প্রয়োজন নাই। আবার মনে করো তোমার বেগ বার করার সূত্র কি, V = U + AT। অর্থাৎ কত সেকেন্ড, 10 সেকেন্ড পরে বেগ, বা 20 সেকেন্ড পরে বেগ, বা 15 সেকেন্ড পরে বেগ, এগুলো যখন অঙ্ক করবো তখন আরো তোমাদের আয়ত্তে আসবে। তোমরা আপাতত সূত্রগুলো শুধু মুখস্থ করো। এই সূত্রগুলো মুখস্থ করলে অঙ্কগুলোতে যাতে যখন অঙ্কগুলো করাবো বুঝতে পারো যে কি করাচ্ছি। যেমন দেখো
এখানে প্রশ্ন বলছি কি, একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? অর্থাৎ এখানে তোমাকে ত্বরণ বের করতে হবে। তাহলে দেখো স্থির অবস্থা থেকে এত হয়েছে, তাহলে আদিবেগ কত? স্থির যেহেতু শূন্য, শেষ বেগ কত? 60 কিলোমিটার/আওয়ার। কিন্তু আমরা কিন্তু এটাকে কিলোমিটার/আওয়ারে নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে মিটার/সেকেন্ডে। কিন্তু প্রশ্ন আছে কি 60 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এটাকে এইভাবে লেখা হয় যে 60 km/h-1। এই যে এটাকে তোমাকে তখন কি করতে হবে, মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিতে লাগবে। এখন মিটার/সেকেন্ডে কনভার্ট করবা কিভাবে দেখো, কি ছিল 60 কিলোমিটার, তাহলে এটাকে আগে মিটারে করে নাও। 60 কিলোমিটার ছিল, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 60 কিলোমিটার সমান 60 × 1000। আর নিচে কি ঘন্টা ছিল, সেকেন্ড যেহেতু থাকবে, সেকেন্ড কিন্তু নিচে থাকে, তাহলে 3600, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 দ্বারা ভাগ দিবা। তাহলে ভাগ দিলে তুমি পাবা হচ্ছে এখানে 16.67 মিটার/সেকেন্ড। অর্থাৎ দেখো এখানে ছিল 60 কিলোমিটার/আওয়ার, এটাকে আমি মিটার/সেকেন্ড করলে এটা পাচ্ছি। অর্থাৎ তোমাকে কনভার্ট কিন্তু করে নিতে হবে, তুমি এই মান ধরে অঙ্ক করতে গেলে অঙ্ক ভুল করবা। তাইলে অঙ্কটা দেখো, এই যে দেখো 1 মিনিট সময়কালে গাড়িটির শেষ বেগ কত? ভি ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার ছিল, এটাকে মিটার/সেকেন্ড করছে। এখানে 60 মাইল/আওয়ার থাকলে কি করতা, মাইলটাকে উপরে মিটার করতা, আর নিচে আওয়ার ছিল এটাকে সেকেন্ড করতা। যেমন এই যে অঙ্কে দেওয়া আছে, এই যে মাইল বলা আছে, উপরে মাইলটাকে মিটারে করছে, নিচে এটাকে সময়ে সেকেন্ডে করছে। তাহলে এই অঙ্কগুলো এখন তোমরা মোটামুটি পারবা। তারপর বলছে কি গাড়িটির ত্বরণ নির্ণয় করা, এখানে ত্বরণটা বার করছে। এখন ত্বরণ এটা কোন সূত্রে বার করছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে বার করছে। তুমি চাইলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ওই সূত্র আর এই সূত্র কিন্তু একই সূত্র, অর্থাৎ ওই সূত্র থেকে এই সূত্র আসছে। তোমাদেরকে আমি একটু দেখাই, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি বললাম। তাহলে এই যে এটা এটা গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে এটি, আর এখানে থাকে ভি মাইনাস ইউ। তাহলে ভিটাকে তুমি আলাদা রাখো আর ইউটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ইউ প্লাস এটি থাকে আর ইকুয়াল টু ভি, অর্থাৎ ওই সূত্রটাই, ভি এর সূত্রটা। এখন এই সূত্রগুলো তোমাদের অঙ্কগুলোর সময় অনেক সময় অনেক মানে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র ব্যবহার হবে, এটা তোমাদেরকে প্র্যাকটিস করলে, চর্চা করলে তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন তোমাদের হচ্ছে কি, যেমন একটা দেখো বলছে কি মন্দন নির্ণয় করো। একটি বুলেট 1.5 বেগে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত? তাহলে এটা করার জন্য দেখো, মন্দন বের করো, এটা করার জন্য তুমি কি করবা, যে আগে বুলেটের শেষ বেগটা নিবা। শেষ বেগ কত? ঢুকতে পেরেছে, অর্থাৎ ঢুকে সে থামে যাবে, তাহলে 0। আদি বেগ কত হবে? 1.5 কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ এটাকে তুমি কি করবা, কিলোমিটার/সেকেন্ডটাকে মিটার/সেকেন্ড করবা। তারপর হচ্ছে 10 সেন্টিমিটার ঢুকছে, সেন্টিমিটারটাকেও মিটার করবা। তাহলে তুমি এরকম সূত্র বের করছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s। এখন তোমরা বলতে পারো যে আমি সূত্রে দিলাম, এই যে দেখো এখানে সূত্রে আমি কি দিছি, প্লাস 2as, কিন্তু এখানে আবার দিল কি -2s। কেন দিল? কারণ এটা যেহেতু মন্দন হয়েছে, ওই জন্য এরা মন্দনের মান তো মাইনাস হবেই, ওরা এখানে আগেই মাইনাস ধরে নিছে। তুমি মাইনাস মান ধরলে কোনো সমস্যা নাই, তখন তোমার উত্তরে কিন্তু মাইনাস আসতো। বুঝতে পারছো? তাহলে এগুলা উদাহরণগুলো তোমরা করবে, এটা তোমাদের বাড়ির কাজ। এরপরে আছে কি পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তুর সূত্রগুলা দেখো তোমরা। পরন্ত বস্তু কি, যখন উপর থেকে কোনো বস্তু পড়বে নিচে তখন সেটাকে আমরা পরন্ত বস্তু বলবো। এখন দেখো এখানে কয়েকটা সূত্র বলা আছে, সূত্রগুলা কি একটু পড়ো। যে প্রথম সূত্র কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ ধরো আমি একটা দোতলা ছাদ থেকে দুইটা বস্তুকে ফেললাম, তারা স্থির অবস্থানে দুজনে ছিল, একই উচ্চতা থেকে আমি ফেললাম, তাদের ওজনের তারতম্য থাকতে পারে, কিন্তু যখন কোনো বাধা থাকবে না তখন দুইটা বস্তু একসঙ্গে মাটিতে পড়বে। তোমাদের মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব। মনে করো এই যে এখান থেকে আমি দুইটা বস্তুকে ফেলতেছি, দুইটা বস্তু একসঙ্গে পড়বে, কারণ কি, যখন বাধা থাকবে না। এখন আমাদের বস্তুগুলা একটা আগে একটা পরে, কেন পরে? বাধাটার কারণেই পরে। কিন্তু যখন কোনো বাধা থাকবে না তখন কিন্তু তাদের মনে করো একসঙ্গে তারা মাটিতে পড়বে, তখন ভরটা কোনো তাদের উপর আর প্রভাব ফেলতে পারবে না। আবার দ্বিতীয় সূত্র দেখো, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। আর তৃতীয় সূত্র কি বলা আছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার।
সময়ের বর্গের ব্যস্তানুপাতিক না, এখানে সমানুপাতিক ছিল। তারপরে দেখো এই যে পরন্ত বস্তুর সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি। এখন আগের সূত্রগুলোর সঙ্গে দেখো এগুলো কিন্তু মিল আছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস আমরা আগে লিখছিলাম এটি, এখানে আবার লিখলাম জিটি। এইচ ইকুয়াল টু আগে লিখতেছিলাম আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে আবার লিখছি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। অর্থাৎ সূত্রগুলায় শুধু চেঞ্জ হয়েছে কি দেখো, যখন আমরা উপর থেকে কোনো কিছু পড়ে তখন আমরা সেটাকে উচ্চতা দ্বারা আমরা মাপি। অর্থাৎ এখান থেকে এখানে ধরো একটা বস্তু পড়তেছে, সে কত মিটার উঁচু থেকে পড়লো, আমরা বললাম 10 মিটার, অর্থাৎ উচ্চতা বলি, উচ্চতাকে হাইট বলা হয়, এই জন্য আমরা এস এর পরিবর্তে এখানে শুধু এইচ ব্যবহার করব। আর দেখো যখন উপর থেকে কোনো বস্তু নিচে পড়ে তখন তার উপর কি ত্বরণ প্রকাশ, মানে কোন ত্বরণটা প্রভাব করে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা। অর্থাৎ তখন ত্বরণ এ এর জায়গায় আমরা শুধু জি ব্যবহার করব। এইটুকুই তফাৎ, বাকি সূত্রগুলা আগের সূত্রগুলাই সব ব্যবহার হবে। বুঝা গেছ? আর একটা জিনিস মাথায় রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটা ত্বরণ করবে, তখন এই যে ধরো এখান থেকে আমি বস্তুটাকে নিচে ফেলবো, তাহলে এর আদিবেগ হবে 0 আর শেষ বেগ তার থাকবে। এটা মাথায় রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 হয়। এটা তোমার প্রশ্নে যখন আসবে পড়ন্ত বস্তু, তখন কিন্তু তোমার এটা নিজে বুঝে ফেলতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন বলছে, ক্রিকেটার একজন ভালো ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 100 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুঁড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে তাহলে কত উপরে উঠবে। এখন দেখো এটা ছিল পড়ন্ত বস্তু। এদিকে কি আর কোনো পড়া আছে? দেখো ওটা ছিল পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলা কি, এটাও তোমাদেরকে একটু বলে দিই। দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, নিক্ষিপ্ত যখন আমরা কোনো বস্তুকে নিক্ষিপ্ত করব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা ছুঁড়ে মারবো, তখন কি হয়, বস্তুটা ধরো এখান থেকে উপরের দিকে যাচ্ছে। এখন দেখো এই বস্তুটার ক্ষেত্রে কি ঘটে, এই বস্তুটাকে কি করে ভূমি তার অভিকর্ষ বলে টানে, অর্থাৎ পৃথিবী তার অভিকর্ষ বল যেটা আছে জি, জি দিয়ে তাকে টানে ধরে রাখতে চায়, কিন্তু টানে ধরে রাখতে পারে পারে না, সে উপরে চলে যায়, অর্থাৎ জি এর বিপরীত দিকে ক্রিয়া করে। এই জন্য জি এর মানটা কিন্তু সেখানে আমরা ঋণাত্মক নিব। অর্থাৎ জি এর মান ঋণাত্মক যখন নিব আমরা, তখন দেখো প্রত্যেকটা সূত্র এগুলা প্লাস আছে না, এগুলা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলাই হবে, কিন্তু প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে। এটুকুই। তাহলে একটা অঙ্ক আমরা করি। যেমন বলা আছে, ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুঁড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছড়ে, তাহলে বলটা কত উপরে উঠবে, অর্থাৎ কত উপরে উঠবে, তার মানে কিসের মান চাইছে, এইচ এর মান চাইছে। তাহলে সূত্র আমার কি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখন দেখো এই দুইটা সূত্র দিয়ে আমরা কিন্তু এইচ এর মান বার করতে পারবো। এখন আমার মান কি দেওয়া আছে ওটাকে দেখো, আদিবেগ দেওয়া আছে, কত বলা আছে এখানে, 150 কিলোমিটার/আওয়ার, এটা কি বলা আছে, তার আদিবেগ বলা আছে। তারপর কি বলা আছে, আর কিছু বলা নেই। জি এর মান তো আমরা জানি 9.8, এইচ এর মান আমার লাগবে। এখন দেখো এখানে কি কোথাও টি এর মান বলা আছে, টি এর মান বলা নাই, তাহলে আমি এই সূত্র আর ইউজ করতে পারতেছি না, তখন আমাকে এই সূত্রে আগাইতে হবে। এখন এই যে ইউটা কিলোমিটার/আওয়ার আছে, এটাকে মিটার/সেকেন্ডে করে নিতে হবে। মিটার/সেকেন্ড করলে আসবে তোমার 41.67 মিটার/সেকেন্ড, অর্থাৎ এটা আসবে তোমার মিটার/সেকেন্ড করলে। তাহলে এখন তুমি মান বসো। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু শুরুতে বেগ থাকবে, এটা মাথায় রাখবা। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শুরুতে কোনো বেগ থাকে না, শূন্য। আর নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ থাকবে এবং শেষ বেগ শূন্য হবে। আর পড়ন্ত বস্তুর আদি বেগ শূন্য হবে এবং শেষ বেগ থাকবে। তাহলে এখানে শেষ বেগ শূন্য হবে, তাহলে 0² ইকুয়াল টু কি, ইউ এর মান কত, 41.67 মাইনাস 2 ইন্টু জি এর মান কত, 9.8 ইন্টু এইচ এর মান। এখন দেখো এই মানটা কি আছে, মাইনাস আছে, এদিক নিয়ে আসলে হবে প্লাস। তাহলে 9.8 ইন্টু 2, 9.8 ইন্টু 2 ইন্টু এইচ ইকুয়াল টু, এদিক থাকে কি, শুধু এটা থাকবে তখন 41.67। এখন এইচ ইকুয়াল টু কি হবে, এটা এদিক গুণ আছে না, এগুলা সব ওদিক পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 41.67 আর নিচে হচ্ছে কি 2 ইন্টু 9.8। এখন দেখো এখানে কি ইউ এর উপরে স্কয়ার ছিল, কিন্তু স্কয়ারটা দিতে হবে, আমরা তো স্কয়ারটা দিই নাই।
ইউ এর মান তো হচ্ছে এটা, এরপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিছি। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা কি 88.59 মিটার। এটা হচ্ছে তোমার উত্তর, অর্থাৎ বলটি সর্বোচ্চ 88.59 মিটার উপরে উঠেছে। তাহলে এভাবে তো অঙ্ক করতে পারবে। আর এভাবে তোমার যদি মনে হয় যে না আমি ক্যালকুলেশন করতে সমস্যা, তাহলে সূত্রটাকে একটু বানাই নিবা তোমরা। যে সূত্র কি ছিল তোমার, যেমন বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। তাহলে দেখো আমার এইচ এর মান বার করতে হবে, এইচটাকে আমি একদিকে আলাদাভাবে রাখবো। এই জন্য আমি কি করবো, এইচটা এদিকে ঋণাত্মক আছে, এদিকে আনলে হবে প্লাস ধনাত্মক। তাহলে 2GH ইকুয়াল টু ইউ স্কোয়ার পাশে ছিল, ভি স্কোয়ারটা এই পাশে আছে, ওদিকে পাঠাই দিব মাইনাস ভি স্কোয়ার। এখন দেখো খাল মান লাগবে, এইচ এর মান লাগবে, তাহলে এইচ কে রাখবো, বাকিগুলোকে এদিকে পাঠাই দেবো। তাহলে এটা এদিকে গুণ অবস্থায় আছে না, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নিচে কি হবে 2G। তাহলে সূত্র তুমি বানায় নিতে পারলা। এখন এগুলা তোমার দেখো সমানের আগে এদিক যদি প্লাস হয় এদিক নিয়ে গেলে হবে মাইনাস, এদিক যদি গুণ থাকে তাহলে এদিক নিয়ে গেলে হবে ভাগ, এদিক যদি ভাগ থাকে এদিক নিয়ে গেলে হবে গুণ। এগুলা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ে মূলত তোমাদের যতগুলো বেসিক ছিল আমি কিন্তু প্রায় সবগুলোই তোমাদেরকে বুঝাই দিলাম। এখন তোমাদের কাজ কি এই ক্লাসটা ভালোভাবে করা এবং বই থেকে যেগুলো বইয়ের উদাহরণ ছিল উদাহরণগুলা নিজে নিজে করা, প্র্যাকটিস করা। এরপর তুমি তোমার যদি গাইড থাকে গাইডের সৃজনশীলগুলো করা, যদিও আমি তোমাদেরকে সৃজনশীলগুলা ধরে ধরে বুঝাবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা। তো আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।